আজ মার্চ মাসের ২৬ তারিখ ২০২৪। আজকে আমি আরেকটা জার্নি করতে আমি বসে আছি শিয়ালদা স্টেশনের কেএফসিতে। আর যারা আমার সঙ্গে আছে তাদের পরিচয় করাই। এই দেখো রনি, সৌপর্ণ, বিক্রম আর যথারীতি আমি আছি, আরেকজনও আসছে। আর এইরকম সৌপর্ণ আমাকে চিকেন না দিয়ে ও নিজেই খাচ্ছে। এরকম এরকম স্যার আপনাকে চিকেন খেতে হবে না, কোলেস্ট্রল হাই বলছে। যাই হোক, ইয়ার্কি মারছি, আমাদের চিকেন খাওয়া হয়ে গেছে। এবার আমাদের যে পুরুলিয়া টিম, যারা আগের বারে পুরুলিয়ায় ঘুরতে গেছিলাম, তারা এবার আরেকটা জার্নি করতে বেরিয়ে পড়েছে আবার আমার ফেভারিট জায়গা পাহাড়ের উদ্দেশ্যে। আমি যাচ্ছি সিকিম। আর আমরা এবার আছি মোট 5 জন। পুরুলিয়াতে ছিলাম 4 জন, এবার একজন শুধু এই যে বিক্রম, জাস্ট ও অ্যাড হয়েছে আমাদের গ্রুপে। আর আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা, আমার অন্যতম ফেভারিট ট্রেন 13149। আর যেটা ছাড়বে হচ্ছে আমাদের 12 নম্বর বা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু সেটা ছাড়বে 8:35-এ। আপাতত আমরা একটু বসে আছি কেএফসির মধ্যে। খাওয়াটা উপলক্ষ নয়, গরমের মধ্যে এসি ঠান্ডা খাওয়াটাই হচ্ছে উপলক্ষ। আচ্ছা, আরেকজনকে ইন্ট্রোডিউস করাই, যে প্রসেন। প্রসেন আমার সঙ্গে বহু জায়গায় ঘুরতে গেছে। আমাদের সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে ঘাটছিলাম। আর পুরীর বন্দে ভারতটাও মনে আছে সবার। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এর আগে কিছুদিন আগে রাদার আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের একটা ব্লগ দিয়েছিলাম। সেটা ছিল 27শে ফেব্রুয়ারি চড়ার অভিজ্ঞতা। এবং 28 তারিখে আমার দুর্ভাগ্য বলে আমি বলেছিলাম যে 28 তারিখ থেকে সেই ট্রেনটা হয়ে গেছিলো এলএইচবি কোচ। আজকে সেই এলএইচবি কোচে কাঞ্চনকন্যা সফর করছি এবং আপনাদের সঙ্গে সেই সফরের অভিজ্ঞতা অবশ্যই ভাগ করব। এই দেখুন কাঞ্চনকন্যার নতুন রূপে। আমি যখনই বেশিরভাগ ক্ষেত্রে এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরি রাত্রিবেলা, তখন এই ট্রেনটার সঙ্গে দেখা হয়েই যায়। আজমের শিয়ালদা। এখন 8টা বাজে। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়েছে বাঁদিকে। এটা হচ্ছে এসি 2 টায়ার। আর আমাদের কোচ হচ্ছে এবার S8। এই কোচে পড়েছে আমাদের আজকে বার্থ S8। আচ্ছা, এবার আমরা 5 জন আছি। আর পুরো কূপটা আমাদের প্রায়, এইটা আমার পড়েছে, এইটা পড়েছে, আপার বার্থটা পড়েছে, এই আপার বার্থ পড়েছে। এলএইচবি কোচে সবাই জানে স্লিপারে কি থাকে। এখানে একটা মিরর আছে আর এরকম 3:3 কনফিগারেশনে বার্থ আছে। আর এইদিকে সৌপর্ণের পড়ে হচ্ছে লোহার বা সাইড লোহার রাদার, এইটা পড়েনি। ওকে বসতে দেবো না, তুই এখানে চলে আসবি। একদম না। আর আজকে সারা রাত জেগে থাকবো আমরা, কিন্তু ভিডিও করবো না। আজকে লোক কানপুরের ওয়াপ 7 আর এটা যে কানপুরের এই লোকটা আমাদের কালকে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাবে। আমাদের যাত্রা হতে যাচ্ছে কালকে শিলিগুড়ি পর্যন্ত। আমাদের ট্রেন ছাড়তে এখনও প্রায় 10 মিনিট বাকি। আচ্ছা, এই ট্রেন সম্বন্ধে দু একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে এই ট্রেনটা তো 28শে ফেব্রুয়ারি থেকে এলএইচবি রেক হয়ে গেছে। আর এই ট্রেনে আছে 10টা হচ্ছে স্লিপার কোচ, আর 2টো আছে হচ্ছে এসি 2 টায়ার, 4টে হচ্ছে এসি 3 টায়ার, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর 2টো হচ্ছে জেনারেল কোচ। আমরা সফর করছি স্লিপার ক্লাসে। যার ভাড়া পড়েছে শিলিগুড়ি জংশন পর্যন্ত 340 টাকা করে। আর আরেকটা খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা না করলেই না, যে এই যে ট্যুরটা এবার হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডি ট্রাভেলার পরিবারের প্রথম গ্রুপ ট্যুর। আমাকে ছাড়া যে 4 জন যাচ্ছেন, রনি, বিক্রম, সৌপর্ণ আর প্রসেন, যে আমার সঙ্গে অনেক ট্যুর করে, তারা এবার প্রথমবার আমার এই গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করছে। আমি আসলে কাউকে জানাইনি। আমি পরীক্ষামূলকভাবে এই গ্রুপ ট্যুর করছি। যদি সফল হই, ভবিষ্যতে অবশ্যই কমিউনিটি পোস্টে দেবো গ্রুপ ট্যুরের ব্যাপারে। আর এই গ্রুপ ট্যুর যার তত্ত্বাবধানে হচ্ছে, তিনি হচ্ছেন শঙ্করবাবু, স্টার হলিডেজের। তিনি পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে। আর কোথায় যাচ্ছি সেটা কালকে সকালবেলাই বলবো। 8:35 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস তার গন্তব্য শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, একদম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমাদের যাত্রা হতে যাচ্ছে 592 কিলোমিটারের। আর টোটাল এই পথ যেতে সময় লাগবে 11 ঘন্টা 25 মিনিট। এই ট্রেনে প্যান্ট্রিকার বা অনবোর্ড ক্যাটারিং নেই। ই ক্যাটারিংয়ের সুবিধা পাবে। এক্ষুনি প্রসেন এবং সৌপর্ণ দুটো ভেজ মিল অর্ডার করলে 120 টাকা করে, 240 টাকা নিল। 20টা হল স্টেশনের মধ্যে আমার প্রথম হল স্টেশন ছিল এই বিধাননগর। জাস্ট 1 মিনিট দাঁড়ালো ওখানে ট্রেন। 9:06 বাজে। আমরা এখন দক্ষিণেশ্বর অতিক্রম করছি। স্টেশন চলে গেছে। মায়ের মন্দির একবার আপনাকে দেখানোর চেষ্টা করব অন্ধকারের মধ্যে। মায়ের মন্দির দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখুন।
এই পুরো সিরিজের শর্টস ভিডিও আমি করার চেষ্টা করব, আর তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর শর্ট ভিডিও আসবে আমার আরেকটা চ্যানেল ট্রেন্ডি ট্রাভেলার শর্টস বলে যে চ্যানেল আছে সেইখানে। কামারকুণ্ডু স্টেশন চলে যাচ্ছে, আমি ফোনে কথা বলছিলাম বলে ভিডিও করা হয়নি। আমারই একজন পছন্দের এখানে একজন থাকে কামারকুণ্ডু স্টেশনে, দেবজ্যোতি। আশা করছি দেবজ্যোতি ভিডিওটা দেখলে অবশ্যই বলবে এই যে কামারকুণ্ডু স্টেশন চলে গেল। এখন বাজে 10:18, শক্তিগড় ক্রস করলো। পরের হল স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান। একশো 1 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন বর্ধমান রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে প্রায় 16 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। সমস্যা হচ্ছে আমরা যেখানে সিটটা পড়েছে তার পাশে হচ্ছে বাথরুম, এত দুর্গন্ধ ছাড়ছে স্লিপারে, মানে বলে বোঝানো যাবে না। আমি বললাম আরপিএফ যারা ঘুরছিল যে একটু বলুন না পরিষ্কার করে, বলছে আসবে আসবে, কখন আসবে তা জানি না। আর এখানে দাঁড়িয়ে আছে প্রসেন আর সৌপর্ণ ভেতরে বসে আছে, ওদের ফুড অর্ডার করা হয়েছে। ওটা হচ্ছে পোস্টপেড, মানে এখনো পেমেন্ট করেনি, এখন আসেনি, আর আসবে বলে মনে হয় না। ওই তো এসেছে এসেছে। আচ্ছা হ্যাঁ 76 তো কত হয়েছে? ট্রেন ছেড়ে দিয়েছে, ধরো ধরো। ওকে থ্যাংক ইউ, বাই বাই বাই। ট্রেন ছেড়ে দিয়েছে, 5 মিনিটও দাঁড়ায়নি। আর এই যে এদের ফুড চলে এসেছে। চলো তোমরা এটা তোমায় গিফট করলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা চলো নাও, খেয়ে নাও। পরবর্তী হল স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর সেটা মোটামুটি ঢুকতে ঢুকতে 11টা 10 বেজে যাবে। আপনাদের আগেই বললাম যে এই ট্রেন 28শে ফেব্রুয়ারি থেকে এলএইচবি রেক হয়ে গেছে। এর হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 47 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু 120, 119 মানে এরকম গতিবেগ তুলে দিচ্ছে। আর চার্জিং কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। শুধু একটাই অভিযোগের জায়গা, সেটা হচ্ছে বাথরুমের মানে কি বলবো দুর্গন্ধ আসছে, এটা একটা সমস্যা। আমি তো রাত্রিবেলা খাবার অর্ডার করিনি, সৌপর্ণ আর প্রসেন খেয়েছে। খাওয়া দাওয়া কেমন ছিল? ভালো, মানে তরকারিটা অতটা টেস্টফুল ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পনিরটা খুব ভালো করে। পনিরটা ভালো ছিল, আর কোয়ান্টিটি সাফিসিয়েন্ট ছিল, কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, কোয়ান্টিটি ঠিকঠাক ছিল। আর মিষ্টি কেমন ছিল? ভালো, মিষ্টিটা ভালো ছিল না। ঠিক আছে, এখন বাজে 11টা 12, আমরা 153 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন প্রায় 5 মিনিট লেট, অনেকটা ভালো টেনেছে ট্রেনটা, দারুণ টেনেছে। আর এখানে আসলে সেই আগের বছর আমার শান্তিনিকেতনের কথা মনে পড়ে যায়। দারুণ ট্যুর ছিল, দারুণ দারুণ। আমি আর সৌপর্ণ এসেছিলাম সেবার, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে তার ভিডিও আছে, পারলে আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। আর আবারও আসার ইচ্ছা আছে, এবার আমি চেষ্টা করবো বর্ষাকালে আসার শান্তিনিকেতনে। এখানে ট্রেনের হল টাইম 5 মিনিট মতো। পরবর্তী হল স্টেশন আহমেদপুর জংশন। আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো। আর যা কিছু কথা কালকে সকালবেলা। গুড নাইট। এখন আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। যে ট্রেনটা 8টার সময় পৌঁছবে বলেছিল, সেটা মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে লাগবে পৌঁছতে শিলিগুড়ি জাংশন। 582 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন বাগডোগরা রেলওয়ে স্টেশনে, আর ট্রেন এখানে আধ ঘন্টার উপরে লেট। আর আমরা এখন আছি বাগডোগরা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আকাশ পুরো মেঘলা, দেখুন, মানে কি বলবো, মানে গত কয়েকদিন ধরে পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে, দেখুন মেঘলা, জানি না কপালে কি আছে। আর আমি এই মেঘলা দেখানোর একটাই কথা আমি বলতে চাই এস প্রসঙ্গে, সেটা হচ্ছে এইটা হচ্ছে মার্চ মাস, মেঘলা। আর আমি বর্ষাকালে যখন এসেছিলাম তখন এই ট্রেনেই করে এসেছিলাম, তখন আইসক্যাপ করছিল, তখন ঝকঝকে তকতকে নীল আকাশ পেয়েছিলাম। মানে কি বলবো, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা এই সময় যাচ্ছি বরফ পাবো কিনা। এটা সত্যি কথা, কপালের ব্যাপার। আমি কিচ্ছু বলার নেই, আবহাওয়া দপ্তরও বলতে হয় না, পুরোপুরি কপালের ব্যাপার। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের।
আর একটা জিনিস বলার, বাগডোগরা হচ্ছে আমাদের অন্তিম হল স্টেশন, এর পরবর্তী স্টেশনেই শিলিগুড়ি, সেখানে আমরা নেমে যাব। আর বাগডোগরা রেলওয়ে স্টেশন বেরোলেই ডান দিকে আপনি পেয়ে যাবেন বাগডোগরা বিমানবন্দর। এই যে আমি এতদিন এত ভ্রমণ করছি, এই এয়ারপোর্টটায় কোনোদিন আমি আসেনি। আসলে এত কাছে আর প্লেন ভাড়া এত বেশি থাকে, বড্ড গায়ে লাগে। কোনো একদিন হয়তো আসবো। আর কিছুদিন আগে আমি এই ট্রেনে চড়ে, যখন আইসিএফ ছিল, করে আমি নিউ মাল জংশনে গেছিলাম, তার ভিডিও আমার চ্যানেল আছে, সেটা আপনারা খুব পছন্দ করেছিলেন, সেটাও দেখার অনুরোধ রইল। সেই রাস্তার মানে বর্ণনা আমি সত্যি কথা ভুলতে পারি না, দারুণ বিউটি। মানে এই শিলিগুড়ি থেকে নিউ মাল জংশনের পথে যাওয়ার যে পথটা অসাধারণ, জঙ্গল নদী কি নেই সে পথে। অবশেষে 592 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন শিলিগুড়ি যে স্টেশন আছে তার 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছে। ট্রেন সম্বন্ধে যদি বলতে হয়, ট্রেন খুব ভালো, কিন্তু স্লিপারের ব্যবস্থাপনার আমূল পরিবর্তন দরকার। সেটা হচ্ছে, আগে তো অ্যাটেন্ডেন্ট বলে কেউ থাকে না, ফলে বাথরুমে দীর্ঘক্ষণ জল ছিল না, ফ্ল্যাশে জল ছিল না, বেসিনে জল ছিল না, কাউকে বলার কোনো উপায় ছিল না, আর ফোন নাম্বারও আমরা কোথাও পাইনি। আর 2 নম্বর হচ্ছে অবাঞ্ছিত কিছু লোকজনে ওঠানামা, মানে বেশ অ্যানোয়িং। আর রাত্রিবেলা মশার কামড়, এটা তো ছিলই, উপরি পাওনা। কিন্তু আপনাদের আমি বলবো, যদি কখনো মানে সম্ভব হয়, এসিতে যাত্রা করাই ভালো। আমি এর আগে এসি কামরা যাত্রা করেছি এই ট্রেনে, অভিজ্ঞতা কিন্তু খুব ভালো। তো আমার মনে হচ্ছে এটা একমাত্র স্লিপারে একটু ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া ভালো। হয়তো সরকার আস্তে আস্তে স্লিপার ক্লাসটাই তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে, আমি জানি না, নেভার নো। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখুন, এটা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি, ট্রেন আমার দাঁড়িয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে, ওই দিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মটা। আমরা উঠে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যাবো, আর সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আর বিস্তারিত তথ্য আমি 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দিচ্ছি, চলুন। অবশেষে আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে। আর এবারে আমাদের ট্যুর হতে চলেছে সিকিম, এবং সিকিমের ওল্ড সিল্ক রুট বা সিল্ক রুট, যেটাই বলে না কারণ। আর কার তত্ত্বাবধানে আমি ঘুরতে যাচ্ছি? স্টার হলিডেজ, শঙ্কবাবুর তত্ত্বাবধানে। কে শঙ্কবাবু? আমি কিছুদিন আগে ওনাদের কোলাখামে একটা হোমস্টের ভিডিও করেছিলাম, বেশ দারুণ হোমস্টে, এবং ওদের স্টার হলিডেজের দারুণ দারুণ প্রপার্টি আছে। তাদেরই তত্ত্বাবধানে এবার আমি ঘুরতে চলেছি ওল্ড সিল্ক রুট, যেটা হতে চলেছে ট্রেন্ডি ট্রাভেলার ফ্যামিলির প্রথম গ্রুপ ট্যুর, যেটা বলতে পারেন। এবার আমরা যাচ্ছি শঙ্করবাবুর সঙ্গে প্যাকেজ সিস্টেমে। আর ওনাদের কাছ থেকে বিভিন্ন রকম কাস্টমাইজ প্যাকেজ হয়। যেমন একটা ছোট্ট একটা হদিস দিয়ে থাকি, সেটা হচ্ছে 8 জনের যদি যায় সিল্ক রুটে 4 নাইট 5 ডেজের জন্য, সেক্ষেত্রে মোটামুটি খরচ পড়বে এক একজনের 7,300 টাকা করে। কি কি ব্যবস্থাপনা আছে সিল্ক রুটের এই ট্যুরে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, ওনাদের হোমস্টের ক্যাটাগরি কীরকম ইত্যাদি ইত্যাদি। যদি আমরা যাচ্ছি 3 নাইট 4 ডেজের প্যাকেজে। এ তো গেল, ধরুন ছোট ফ্যামিলি আছে 2 জন বা 3 জন, তারা কি তারা সিল্ক রুট ট্যুর করতে পারবে না? করতে পারবে। সেক্ষেত্রে ওনারা একটা নতুন ব্যবস্থা করছে, কার শেয়ারিংয়ের ব্যবস্থা। কীরকম কার শেয়ারিং? সোম বুধ শুক্র একটু আগে থেকে জানাবেন, ওনারা সেরকমভাবে ব্যবস্থা করবে যে আরেকটা ফ্যামিলির সঙ্গে কার শেয়ার করে সেই ব্যবস্থাও আপনাদের সঙ্গে করে দেবে সিল্ক রুট ট্যুর করার ক্ষেত্রে। যেমন আমরা নর্থ সিকিমে শেয়ারে ঘুরতে পারি, সেরকমই শেয়ারে ঘোরার ব্যবস্থা করে দেবেন। কিন্তু এখানে কোয়ালিটি মেনটেন হবে, এখানে হোমস্টের কোয়ালিটি মেনটেন হবে, এটা উনি আমাকে বলেছেন। আর এই কাস্টমাইজ সিল্ক রুট ট্যুরের ব্যাপারে বিশদ জানতে হলে আপনাকে অবশ্যই শঙ্করবাবুর সঙ্গে কথা বলতে হবে। তার নাম্বার আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা যোগাযোগ করেন এর বিস্তারিত তথ্যের জন্য। 9:10 বাজে, আর আমরা শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য রোলেপের উদ্দেশ্যে, যেটা হতে চলেছে আমাদের এই সিল্ক রুট ভ্রমণের প্রথম স্টে, যেখানে আমরা আজকে থাকবো। আর যাত্রাপথে যা যা অভিজ্ঞতা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। এটা হচ্ছে ভানুভক্ত চক, আর বাঁদিকেই হচ্ছে আপনাদের তেনজিং নরগে বাস স্টপ, আর সামনের দিকে সেই বড় বড় বাসগুলো ছাড়ে, যেগুলো কলকাতাগামী বাস, ভলভো বাস। এই ভলভো বাসের উপর ভিডিও একটা আমার চ্যানেলে আছে, যেটা কলকাতা থেকে শিলিগুড়িগামী ইজি রাইড বাসে, যেটা আপনারা প্রচণ্ড পছন্দ করেছিলেন। এখন তো এই অনুরোধ রইল সেই ভিডিওটা দেখার। একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে NH10 বন্ধ, ধসের কারণে, মানে রাস্তা বন্ধ আছে, ফলে আমাদের সিকিম যেতে হচ্ছে মানে রাস্তা ঘুরে, মানে আমাদের যেতে হবে মনে হচ্ছে গজলডোবা হয়ে বা লাভা হয়ে। আর যা যা তথ্য পাবো সেটা তুলে ধরবো, কেননা তার কারণ হচ্ছে
আমি কোনোদিন ওই রাস্তা ধরে যাইনি, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা চার্জ দিতে হবে যে গাড়ির ড্রাইভার আছে তাকে। সেটা কত সেটা আপনাদের শেয়ার করব। আজকে আমাদের যাত্রা হতে যাচ্ছে রোলেক পর্যন্ত সিকিমে। আমরা তো নর্মাল এনি ট্রেন ধরে যাচ্ছি না, ফলে আমাদের বেশি রাস্তা অতিক্রম করতে হবে। যা দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 200 কিলোমিটার বা তার বেশি, প্রায় 6 ঘন্টা মতন সময় লাগবে। আর যদি কোথাও দাঁড়াই তাহলে আরও বেশি, মানে ধরুন এখন 9টা 20 বাজে, সেক্ষেত্রে প্রায় পৌঁছতে প্রায় 3টে, 3:30, 4টে হয়ে যাবে রোলে পৌঁছতে। কিন্তু প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে গজলডোবা পর্যন্ত, আর এই গজলডোবা পর্যন্ত দূরত্ব শিলিগুড়ি থেকে ওই 33 কিলোমিটার মতন। আগে ওই রাস্তায় যাই, সেখান থেকে পরবর্তী আমাদের দিক নির্দেশ ঠিক করবো। সামনে আছে সেবক কালীবাড়ি, আর তারপরে হচ্ছে বাঘপুল বা করোনেশন ব্রিজ। আমরা ডান দিকে চলে যাব, সোজা রাস্তাটা বন্ধ আছে। আর এই হচ্ছে সেবক কালীবাড়ি। আর এবার ডান দিকে আমাদের আসবে হচ্ছে বিখ্যাত করোনেশন ব্রিজ বা বাঘপুল। বাঘপুল হওয়ার কারণে যে বাঘের মূর্তি আছে এখানে। আমরা NH 10 ধরে তো গেলাম না, কিন্তু আমরা এখন এগোচ্ছি NH 17 ধরে। আমরা এখন বাগরাকোট দিয়ে যাচ্ছি, এরপরে আমরা পড়বো ওলদাবাড়ি। ওলদাবাড়ি থেকে যে রাস্তাটা গরুবাথান দিয়ে ডামডিম ছেড়ে যে রাস্তাটা আমাদের পড়বে গরুবাথান হয়ে লাভা হয়ে আমরা বেরিয়ে যাব রোলেপের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু দারুণ, একদম টপ ক্লাস রাস্তা। মালবাজার এখান থেকে 24 কিলোমিটার, চালসা 31 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে ডুয়ার্সেরও ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। আমরা এখন বাগরাকোট টি স্টেটের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে ডান দিকে আমাদের বাগরাকোট টি স্টেট। ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ডামডিম 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার। এই হচ্ছে আমাদের যাত্রাপথ। আমরা ডামডিম হয়ে মালবাজার দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন নিজ নদীকে বেরোচ্ছি। দেখুন নদীতে একটুও জল নেই, কি অবস্থা। আমার খুব ইচ্ছা ডুয়ার্সের বা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে নিউ মাল জংশনে আমার আসার, আর সেটা বর্ষাকালে এই পথে আমি ভিডিও করার খুব ইচ্ছা। আমরা 10:40 বাজে চলে এসেছি ওদলাবাড়িতে। ওদলাবাড়ি থেকে এবার আমরা যাব হচ্ছে ডামডিমের দিকে। তারপর ডামডিম থেকে সোজা চলে যাব হচ্ছে গরুবাথান। আর ওদলাবাড়ি থেকে ডামডিমের দূরত্ব হচ্ছে প্রায় 7 কিলোমিটার মতন, আর আমাদের যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। আমরা এখন পাস করছি বিখ্যাত গুডরিকের মিন গ্লাস যে টি স্টেট আছে তাকে পাশে রেখে। দুরন্ত। আমি 1 মাস আগে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, কিছু পাতা এতটা সবুজ ছিল না যা এখন দেখতে পাচ্ছি। অসাধারণ, দুর্দান্ত। সত্যি ভগবান একদিকে অন্য কিছু নিয়ে নেয়, আবার একদিকে দেয়ও। আজকে আমাদের যাওয়ার কথা ছিল NH 10 দিয়ে, সেই ক্ষেত্রে সেরকম কোনো আমাদের সাইট সিন হতো না বা দৃশ্যপট পড়তো না। কিন্তু আজকে এই পথে যাচ্ছি, টাইম অনেকটা বেশি লাগবে, কিন্তু এই রাস্তার সৌন্দর্য দুর্দান্ত। দেখুন আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আমরা পৌঁছে গেছি গরুবাথান।
এখন বাজে 11:10। এখান থেকে লাভার দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতন, সময় লাগবে 1 ঘন্টা। আর বাদিকে হচ্ছে গরুবাথান পিকনিক পয়েন্ট। এই দেখুন ওই নিচে সব পিকনিক করতে আসে শীতকালে, ওই জায়গাটা। আর নিচে চলে গেছে চেল নদী। ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে অ্যামবয় টি গার্ডেনের একটা ভিউ পয়েন্ট, এমন কিছুই না ওটা। আমরা জাস্ট পাপড় খেতে পার করলাম। এখান থেকে লাভার দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর আনুমানিক সময় লাগবে হচ্ছে 40 মিনিট মতন। কিন্তু এতে বেশি সময় লাগতে, তার কারণটা হচ্ছে রাস্তা ভালো, চওড়া, সব ঠিক আছে, কিন্তু রাস্তাটা প্রচণ্ড পেঁচানো, আর যেহেতু ওপরের দিকে উঠছে একটু টাইম লাগবেই। আর আরেকটা বলে রাখি, এই রাস্তা তৈরি করেছে আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব বিআরও। এখন বাজে দুপুর 1টা, আর আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ মানে ব্রাঞ্চ করছি এখন। আর বসে আছি কোথাতে? লাভাতে সিনচুলা হোমস্টেতে, যার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। আর অনুপম দাকে বলেছিলাম যে তুমি যা কিছু একটা ব্রেকফাস্ট করো, প্রথমে ব্রেডের কথা বলেছিল, তো পরে দেখলাম কারেন্ট নেই, এখন কারেন্টও চলে এসেছে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু তার আগে হাত রুটি আর এই সাদা আলুর তরকারি করেছে। কেমন করেছে রে? প্রচণ্ড ঠান্ডা বাইরে লাভায়, ফ্যান্টাস্টিক। 1:21 বাজে। এখান থেকে রোলেপের দূরত্ব যাচ্ছে প্রায় 103 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। 5টা-6টা বেজে যাবে। কিচ্ছু করার নেই, আমরা পরিস্থিতির শিকার। আমি বেশিরভাগ সময় পরিস্থিতির শিকারই হই। আজ যদি NH 10 খোলা থাকতো এতক্ষণ সময় লাগতো না। আমরা লাভাতে একটু ব্রেকফাস্ট করলাম, রাদার ব্রাঞ্চ করলাম, করে বেরিয়ে পড়লাম রোলেপের উদ্দেশ্যে। 2:38 বাজে। আমরা এখন পেদং দিয়ে চলেছি, আর এটা পেদং বাজার। আর এরপরে আমাদের নিচের দিকে নামছি, নিচের দিকে নামতে নামতে আমরা ঋষিখোলা হয়ে যাব। ঋষিখোলা হয়ে রংলি হয়ে সোজা রোলেপ। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেদংয়ের যে জিপ স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, যাই বলুন না কেন। ঘুরতে ঘুরতে আমরা এখন ঋষিখোলা নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী। এই যে নেপালি ভাষায় খোলা কথার অর্থ হলো নদী। এখান থেকে নামা যাবে? চাই না, পুরো কাদা মনে হচ্ছে। যদি কাদা হয় তাহলে নামবো না। দেখুন, দেখে মনে হচ্ছে কাদা, কিন্তু কাদা নয়, কিন্তু এটা যাওয়া যাবে। এই দেখুন, এর ওপর দিয়ে যাচ্ছে আমি। এই দেখুন, কোনো স্লিপ করছে না বা কিছু করছে না, পিছল নেই। চচ্চর করে তো নিচে নেমে এলাম, উতরাই ছিল, এবার চড়াইয়ের সময় কী হবে কে জানে। এইখানটা কাদা লাগছে পায়ে, আমার মনে হচ্ছে ছেড়ে নেবো, কিচ্ছু হবে না। আমরা এখন ঋষি নদীর কাছে আছি, যেটাকে বলা হয় ঋষিখোলা। আপনারা যখন ফিল্ড ট্যুর করবেন বা এমনি উইকেন্ডে ট্যুর হিসেবে বা 2-1 দিন ঘুরতে আসলেও আপনি ঋষিখোলাতে অনেক হোমস্টে পাবেন, থাকার জায়গা পাবেন। এই দিকটা অবশ্য হোমস্টে নেই, হোমস্টেগুলো এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে। আর যদি বলেন আমি কেন থাকলাম না ঋষিখোলা, আসলে আমি ওল্ড সিল্ক ট্যুর বলতে সাধারণত সিকিমে থাকার কথাই ভাবি। তাই জন্য আমি যে 3টে জায়গায় বসেছি, 3টে সিকিমের মধ্যে, তাই জন্য আমি এখানে থাকলাম না। এখানে হচ্ছে যে কালিম্পংয়ের অন্তর্গত ঋষি পুলিশ চেকপোস্ট, আর এইটা পেরোলেই কিন্তু আপনার সিকিম। এখানে কিন্তু আপনি ডকুমেন্ট যদি নিয়ে না আসেন ওল্ড সিল্ক রুটের, এখান থেকে যদি জেরক্স হবে, জেরক্সের খরচা হচ্ছে 2.5 টাকা করে একটা পেজ। এখন বাজে 3:43। আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে চলেছি সিকিমে, আর সিকিমের চেকপোস্টে ঢুকবো। আমাদের যে ড্রাইভার দাদা আছে, সে আমাদের থেকে কাগজপত্র নিয়ে নিয়েছে, যেগুলো সাবমিট করতে হবে রংলিতে। সিকিমে প্রবেশ করে গেছি, আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিকিমে হয়ে গণেশ মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দির যে আছে রেনকে, সেখানে যাব।
আমরা যেখান থেকে বর্ডার পার হলাম সেখান থেকে সিদ্ধিবিনায়ক যে মন্দির আছে রেনকের, সেটা প্রায় 6 কিলোমিটার মতন, আর সময় লাগবে 10 মিনিট। আমরা এখন এসেছি সিকিমের, ইস্ট সিকিমের আদার রেনকের বিশ্ববিনায়ক যে মন্দির আছে, গণেশজির যে মন্দির আছে সেখানে। এই রেনক জায়গাটি সিকিমের যে পাকিয়ং জেলা আছে সেখানে অবস্থিত। আর এই মন্দির 2016 সালে উদ্বোধন করা হয়। তৎকালীন যে সিএম ছিলেন পবন চামলিং, তিনি এই মন্দিরটি উদ্বোধন করেন। চলুন ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটি মোটামুটি গ্যাংটক থেকে 63 কিলোমিটার দূরে অবস্থান করছে, কালিম্পং থেকে প্রায় 47 কিলোমিটার দূরে। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে এখানে গণেশজির 51টি মূর্তি রয়েছে। আর এইদিকে সিদ্ধিবিনায়ক মন্দির এই সাইডে আছে, বা এই পাশে আছে হচ্ছে হনুমানজির মন্দির। এই দেখুন, সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে, মানে বেরিয়ে যেতে হবে, আমাদের এমনি দেরি হয়ে গেছে, রোলেপ যেতে হবে অনেকটা পথ। আমরা বিশ্ববিনায়ক মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর পরবর্তী গন্তব্য হচ্ছে রংলি। রংলি এখান থেকে 14 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই 20 থেকে 25 মিনিট মতন। রাস্তা কিন্তু ভালো, রাস্তা খারাপ হচ্ছে রোলেপের দিকে। দেখা যাক কতটা। আমি 2021 সালে গেছিলাম, রোলেপের রাস্তা খুব একটা ভালো ছিল না, তখন তৈরি হচ্ছিল। এখন অনেকে বলছে তৈরি হচ্ছে, সেরকম আরও চওড়া হচ্ছে, নতুন নাকি রুট তৈরি হচ্ছে সেখান দিয়ে। চলুন আমরা এখন রংলিতে যাই, আর সেখানে পারমিশনের কাগজপত্র জমা দেবেন উনি। পাঁচটা 12 বাজে আমরা বেরিয়ে পড়ছি রংলি থেকে রোলেপের উদ্দেশ্যে। কালকে আবার এখান থেকে যেতে হবে কিষান বাজার রংলি। বাহ, রংলি আরো সমৃদ্ধ হচ্ছে। ডান দিকে ঢুকে যাবো আমরা রোলেপের রাস্তায়, যেমন যে গাড়িটা বেরোলো ওই দিক দিয়ে আমরা ঢুকে যাবো রোলেপের রাস্তায়। আর আমাদের সিল্ক রুটের জন্য কিন্তু এখান থেকে কিন্তু পারমিট করাতে হয়। আর আমাদের এখন পারমিট যেহেতু অনলাইনে হচ্ছে, আমাদের যে ড্রাইভার ভাই আছে উনি অনলাইনেই পারমিট করে নেবেন। পরবর্তী এপিসোডে আমি যে হোমস্টেতে রয়েছি রোলেপে, সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার সুযোগ সুবিধা, তার গুণাগুণ সব কিছু আমি তুলে ধরবো সেই ভিডিওতে।